নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলার আরো একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ উপায় নিয়ে। এখনো পর্যন্ত আমাদের দর্শকদের যে সমস্ত প্রশ্নগুলো আমরা বেশি পেয়েছি, খুব বেশি পরিমাণে, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকে আমরা এই পর্বে আলোচনা করব। আমরা কি কি নিয়ে আলোচনা করব শুরুতেই বলে রাখি। কেন এত ডায়াবেটিসের আধিক্য, ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ বা উপসর্গগুলো কি কি যা দেখে একজন মানুষ বুঝতে পারবেন তিনি ডায়াবেটিস আক্রান্ত, প্রি ডায়াবেটিক স্টেজ কাকে বলে, যখন আপনি বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন, ডায়াবেটিসে আক্রান্ত হলে সেক্ষেত্রে কি কি নিয়ম মেনে চলতে হবে, ওষুধ কি হবে, ডায়াবেটিস বেড়ে গেলে ইনসুলিনের নিয়ম কি হবে, ইনসুলিন কখন নেওয়া প্রয়োজন, এবং সর্বোপরি যে বিষয়গুলো নিয়ে বহু মানুষ আমাদের প্রশ্ন করে থাকেন যে ডাক্তারবাবু, ডায়াবেটিস আক্রান্ত একজন রোগী তিনি কি কি ব্যায়াম করবেন, কি এক্সারসাইজ করবেন এবং কি খাওয়া দাওয়া মেনে চলবেন, তার খাদ্য তালিকা কেমন হবে, এই বিষয়ে আমরা বিশিষ্ট জনদের পরামর্শ আপনাদের কাছে পৌঁছে দেব সেই আশ্বাস দিয়েছিলাম। কলকাতা শহরের বিখ্যাত কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর অভিজিৎ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। ডাক্তারবাবু, স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার, আমি ডক্টর অভিজিৎ চন্দ। আমি এন্ডোক্রিনোলজিস্ট। আমি গত 25 বছর ধরে প্র্যাকটিস করছি। শুরুতেই আপনাদের আলোচনা শুরু করার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই, কারণ নিয়মিত আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা নিয়ে শহরের বিভিন্ন বিখ্যাত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করি, তাদের পরামর্শ ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনার একটি ছোট্ট সহযোগিতা কিন্তু আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা হতে পারে। কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা আমরা শুরু করি। ডাক্তারবাবু, আমরা প্রথমে যেটা জানতে চাইবো যে ডায়াবেটিস আসলে কি এবং কেন হয়, কেন এত বেশি ডায়াবেটিসের আধিক্য, কেন এত মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন? ডায়াবেটিস কেন হয় যদি ভাবা যায় তাহলে আমাদের বডির ফিজিওলজিতে যদি আমরা দেখি, তাহলে আমরা যে এই খাচ্ছি সেটা তো শরীরে যখন ঢুকছে তখন শর্করাতে পরিণত হচ্ছে রক্তে গিয়ে। এবার এই শর্করাটা আমাদের কোষের মধ্যে ঢুকতে হবে, তো সেটা কোষ যাতে সঠিকভাবে কাজ করতে পারে তার জন্য তার খাদ্য দরকার। তো সেই কোষে এই গ্লুকোজ বা শর্করা এটাকে ঢুকতে হবে। এবার এই কোষের ঢোকার জন্য ধরুন এরমভাবে যদি আমরা ভাবি যে কোষের তালা চাবি লাগানো আছে, আর সেই চাবিটাকে খুলে গ্লুকোজটা ঢুকবে কোষের মধ্যে। আর এই চাবিটা হচ্ছে ইনসুলিন হরমোন, যেটা প্যানক্রিয়াস গ্ল্যান্ড, একটা হরমোনাল গ্ল্যান্ড আছে, এন্ডোক্রিন এবং এক্সোক্রিন, তার দুটো অ্যাকশনই আছে। সেখানে বিটা সেল থেকে এই ইনসুলিন হরমোনটা বেরোয়, যেটা এই চাবির মতো কাজ করে ওই তালাটাকে খুলে দেয় এবং গ্লুকোজটা আপনার শরীরের কোষের মধ্যে ঢুকতে পারে, যাতে কোষের সাধারণ যে কাজকর্ম সেগুলো সে করতে পারে। এবার কোনোভাবে যদি দেখা যায় যে ইনসুলিনের ঘাটতি হয়েছে, তাহলে সেই চাবিটা আমাদের কাছে নেই, তাহলে কোষের দরজাটা খুলতে পারছে না, গ্লুকোজটা কোষের মধ্যে ঢুকতে পারছে না। অথবা চাবিটা আছে কিন্তু তালাটা মরচে পড়ে গেছে, চাবিটা তালাটাকে খুলতে পারছে না। এটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে ইনসুলিন আমার আছে কিন্তু সে গিয়ে কাজ করতে পারছে না, কারণ তালাটা ঠিক নেই। তো সেই তালাটা যদি ঠিক না থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স যদি হয়, তাহলেও সুগারটা কোষের মধ্যে ঢুকতে পারছে না। তাহলে একটা হচ্ছে ইনসুলিনের অভাব, যেটাকে ইনসুলিন ডেফিসিয়েন্সি বলা হয়, আর একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, যে ইনসুলিন আছে কিন্তু ভেতরে ঢুকতে পারছে না, যেহেতু ভেতরে যে তালাটা আছে সেটা সে খুলতে পারছে না। এই দু কারণে প্রধানত আমাদের ডায়াবেটিস দেখা যায়। এবার ডাক্তারবাবু, আমরা যে বিষয়টি জানতে চাইবো যে ডায়াবেটিস যখন ধরা পড়ছে, একটা প্রি ডায়াবেটিক স্টেজ হয়, যখন ডায়াবেটিস কিনা আমরা বুঝতে পারি না, কিংবা একটা তখন প্রশ্নচিহ্ন জাগছে মনে যে রক্ত সুগারটা বেড়ে গেল, শর্করাটা বেড়ে গেল, এবার কি তাহলে আমি ডায়াবেটিক হয়ে পড়লাম? তো মানুষ মানে কখন সুগারের লেভেল কতটা থাকলে তাকে ডায়াবেটিস বলা যেতে পারে, এবং মানুষ কখন বুঝতে পারবেন যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন বা তার রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার লক্ষণ উপসর্গগুলো এবং রক্ত পরীক্ষার যে ফলাফল হবে সেটা দেখে তাকে কিভাবে বোঝা যাবে? প্রথমে লক্ষণ উপসর্গগুলোই বলি, কারণ লক্ষণ উপসর্গগুলো হলে প্রত্যেকেরই নিজের সুগার টেস্ট করা উচিত।
লক্ষণ উপসর্গগুলো হচ্ছে যে হঠাৎ করে তার ওজন কমে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, প্রচুর জল খাচ্ছেন এবং ইউরিন প্রচুর হচ্ছে। খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ইউরিনটা যদি রাত্রিবেলাও বারে বারে হচ্ছে এবং ঘুম হচ্ছে না ইউরিন হচ্ছে তা নয়, ইউরিন পেয়ে যাচ্ছে তাই জন্য ঘুম ভেঙে যাচ্ছে এবং ইউরিন যেতে হচ্ছে, সেটা হচ্ছে। আরেকটা হচ্ছে যারা চশমা পরেন তাদের দেখা যায় যে চোখের পাওয়ার খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, অথবা প্রাইভেট পার্টসে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, মহিলাদের পুরুষদের দুজনেরই। আর একটা ক্লান্তি লাগছে, অবসাদ হচ্ছে, খিদে খুব বেড়ে যাচ্ছে। এই জিনিসগুলো যখন আমরা দেখি, হাত পা ঝিনঝিন করছে যখন দেখি, তখন প্রত্যেকেরই উচিত সেই সময় ব্লাড সুগারটা টেস্ট করে নেওয়া। এবারে কত ব্লাড সুগার ডায়াবেটিস আমরা বলবো, প্রথমে আমরা বলি ডায়াবেটিস বলবো কত ব্লাড সুগারে। যদি আমরা ফাস্টিং প্লাজমা গ্লুকোজ বলা হয়, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ যদি 126 বা তার বেশি হয় তাকে ডায়াবেটিস বলা হয়। ফাস্টিং বলতে 8 থেকে 14 ঘন্টার মধ্যে ফাস্টিং হলেই হবে, ওভারনাইট ফাস্টিং, এবং রক্ত দেওয়ার আগে স্মোক করা চলবে না, এইটাকে ফাস্টিং বলা হয়। এবং টেস্ট করার অ্যাটলিস্ট 3 দিন আগের থেকে সে নর্মাল খাওয়া দাওয়া করছেন, সেটাকে সেই ফাস্টিং যদি 126 মিলিগ্রাম প্রতি ডেসিলিটারের বেশি হয় তাকে ডায়াবেটিস বলা হয়। আর যদি এই ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 101 থেকে 125-এর মধ্যে হয় তাকে বলা হয় প্রি ডায়াবেটিস। আর 100 বা তার নিচে যদি থাকে সেটা নর্মাল। এটা ফাস্টিংয়ের। আর একটা আছে, সেটা হচ্ছে পোস্ট গ্লুকোজ ভ্যালুস। পোস্ট গ্লুকোজ ভ্যালু মানে ধরুন আপনি খালি পেটে মোটামুটি 75 গ্রাম গ্লুকোজ জলে গুলে, 1 গ্লাস জলে গুলে আস্তে আস্তে খেলেন, তারপরে 2 ঘন্টা পরে ব্লাড সুগার টেস্ট করা হলো, সেইখানে যদি 200-র ওপর থাকে তাহলে সেটাকে ডায়াবেটিস বলা হয়। 141 থেকে 199 যদি থাকে তাকে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বলা হয়। মানে গ্লুকোজ টলারেন্সের টেস্টটা করলাম, সেটা ঠিক হলো না, ইম্পেয়ারমেন্ট হচ্ছে, কিন্তু ডায়াবেটিসও নয়, এটাও একটা প্রি ডায়াবেটিস হিসেবে গণ্য করা হয়। আর যদি এই পোস্ট গ্লুকোজ ভ্যালু 140-এর নিচে থাকে তাহলে সেটাকে নর্মাল ধরা হয়। এবার ধরুন একজন মানুষ যিনি খুব সিমটমেটিক, আমাদের মনে হচ্ছে না ডায়াবেটিস হতে পারে, যে প্রচুর বলছেন যে ডাক্তারবাবু আমার ওজন কমে যাচ্ছে, আমার ভীষণ জল তেষ্টা পাচ্ছে, আমার বারে বারে ইউরিন যাচ্ছে, তখন আমরা হয়তো বললাম যে হ্যাঁ আপনি একটা ব্লাড সুগার টেস্ট করুন। সেটা হয়তো উনি র্যান্ডাম একটা ব্লাড সুগার টেস্ট করলেন। এবার এই সিমটমের সঙ্গে যদি র্যান্ডাম প্লাজমা গ্লুকোজ বা ব্লাড সুগার যদি আমরা 200-র ওপরে পাই তাহলেও আমরা সেটাকে ডায়াবেটিস বলে গণ্য করি। কিন্তু সবসময় মনে রাখতে হবে, যদি খুব বেশি না হয়, একটা বর্ডার লাইন ব্লাড সুগার একবার আমরা টেস্টে পাই, সবসময় আমরা আরেকটা টেস্ট দিয়ে কিছুদিন পরে, 2-4 দিন পরে টেস্ট দিয়ে আমরা শিওর হয়ে যাই যে হ্যাঁ এটা ডায়াবেটিসই। ধরুন কারোর ফাস্টিং এলো 128, 29, তো প্রথমেই আমরা সেটাকে ডায়াবেটিস বলে ছাপ না দিয়ে আমরা হয়তো বললাম যে আপনি কিছু কন্ট্রোল করবেন না, নর্মাল যেভাবে চলছেন চলুন, করে 7 দিন পরে আবার টেস্ট করে দেখুন, যদি সেটাও 126-এর ওপর হয় তখন আমরা বলবো যে হ্যাঁ এটা ডায়াবেটিস। কিন্তু ধরুন যার ফাস্টিং ব্লাড সুগারই এলো 200, অনেক বেশি, সেখানে তো কোনো আমি জানি যেটা ব্লাড সুগারই হয়েছে, তবু আমাদের রেকমেন্ডেশন হচ্ছে যে আরেকবার চেক করে দেখা। তবে এই একটা রিপোর্টেই সাধারণত আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ব্লাড সুগার হয়েছে। এখানে যখন ডাক্তারবাবু, যখন একজন রোগী তিনি যখন জানতে পাচ্ছেন তার ব্লাড সুগার বেড়ে গিয়েছে বা ডায়াবেটিস হচ্ছে, তার প্রাথমিকভাবে তিনি কি কি পরামর্শ মেনে চলতে হবে, বা প্রাথমিকভাবে আপনারা তাকে কি সাজেস্ট করেন? দেখুন, ব্লাড সুগারে আমি যেটা বলি সেটা হচ্ছে ব্লাড সুগার হয়েছে মানে একটা ট্যাবু হয়ে গেল, খুব ভয়ের ব্যাপার হয়ে গেল, বা আপনার জীবনটা লিমিটেড হয়ে গেল, সেটা নয়। আমার তো মনে হয় ঠিক উল্টোটা, মানে ডায়াবেটিসের সঙ্গে আমরা লড়াই না করে, যার ডায়াবেটিস হয়েছে তাকে মনে করতে হবে যে আমি ডায়াবেটিস নিয়ে, ডায়াবেটিসের সঙ্গে আমাকে সহাবস্থানটা দরকার, লড়াই নয়। তো সেখানে ভেঙে পড়ারও কোনো দরকার নেই, আর ডিনায়াল ব্যাপারটাও ঠিক নয়। তো যেটা করা উচিত সেটা হচ্ছে প্রথমে একজন ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করা উচিত,
দুজনে আলোচনা করে ঠিক করা উচিত যে আমরা কি করব। আমরা শুধু লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করব আপাতত, নাকি আমরা প্রথমেই ওষুধ খাওয়া শুরু করব। এবার যদি ব্লাড সুগার খুব বেশি থাকে তাহলে ওষুধ খাওয়া শুরু করা উচিত, কিন্তু যদি খুব বর্ডার লাইন থাকে তাহলে নিশ্চয়ই আপনি 2-3 মাস লাইফস্টাইল মডিফিকেশন করে দেখতে পারেন। কিন্তু এর মানে এই নয় যে আপনি ওষুধ খাবেন না। ওষুধ যদি প্রয়োজন হয় আপনাকে খেতে হবে। এবং আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন যে ডায়াবেটিস কিন্তু একটি ক্রনিক অসুখ। কিছু কিছু নির্দিষ্ট পরিস্থিতি ছাড়া একবার যদি আপনার ডায়াবেটিস ধরা পড়ে তাহলে জানবেন আপনি বাকি জীবনটার জন্য ডায়াবেটিকই থাকবেন, এবং তার জন্য যা যা আপনার নিয়ম মেনে চলা সেটা মেনে চলতে হবে। এই কারণেই কথাটা বললাম যে আমি অনেক এরম মানুষ দেখেছি যারা বলেছেন আমাকে যে আমার 10 বছর আগে সুগার হয়েছিল, আমি কন্ট্রোল করেছিলাম, সেটা ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু আবার হয়েছে। এই জিনিসটা ভুল, কারণ আপনি কন্ট্রোল করেছিলেন, কন্ট্রোল করে আপনার তখন সুগারটা কমেছিল, তারপর কিন্তু আপনি আর টেস্ট করেননি, আপনি জানতে পারেননি ও অজান্তে কখন বেড়ে গেছে। তারপরে আপনাকে যখন সে সমস্যা দিচ্ছে, আপনি যখন টেস্ট করছেন তখন দেখছেন সুগার বেড়েছে। তার মানে এই নয় যে সুগারটা আবার ফিরে এসছে, সুগারটা ছিলই, আপনি কন্ট্রোল করে সেটাকে ঠিক মাত্রায় রেখে দিয়েছিলেন, তারপরে আর মনিটরিং করা হয়নি, সেভাবে কন্ট্রোল করা হয়নি, ও বাড়তে থেকেছে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে যেটা বললাম যে খাদ্য, লাইফস্টাইল মডিফিকেশন, কিছু ব্যায়াম, কি ওষুধপত্র, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শুধু এগুলো নয়, মনিটরিংটাও খুব ইম্পর্টেন্ট। আমি ভীষণ জোর দিই যে আপনি ওষুধ খাচ্ছেন, আপনার কোনো সিমটম হচ্ছে না, আমি তো ভালোই আছি, এই জিনিসটা কিন্তু ঠিক নয়। আপনাকে আপনার ডাক্তারবাবু যেভাবে টেস্ট করতে বলবেন, যতদিন পর পর টেস্ট করতে বলবেন, সেইভাবে কিন্তু টেস্ট করবেন। এবং আপনি ধরুন ডাক্তারবাবুর কাছে যেতে পারছেন না, ঠিক আছে, আপনি যেতে পারছেন না ভালো, কিন্তু আপনি নিজে টেস্ট করুন। আপনি জানবেন যে আপনি যখনই ডায়াবেটিক হয়েছেন, আপনি যখন ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, কখনোই ভাববেন না যে প্রত্যেকবার ডাক্তারবাবু আপনার ওষুধ চেঞ্জ করবেন এবং ওষুধ বাড়াতে থাকবেন। তিনি আপনার ওষুধ দেখবেন, আলোচনা করবেন আপনার সঙ্গে যে আপনার আরও কি সাবধানতা অবলম্বন করা উচিত, এবং তিনি বলতে পারেন যে আপনি আপাতত এই ওষুধটাই কন্টিনিউ করুন, দেখুন আপনি পারেন কিনা। সেই জিনিসটা কিন্তু আপনি নিজেই করতে পারবেন যদি আপনি নিয়মিত সুগারটা টেস্ট করেন। আপনি যদি দেখেন যে আপনার সুগারটা আপনি কিভাবে চলেছেন সব থেকে ভালো আপনিই জানেন আপনার ডাক্তারবাবুর থেকে। তো আপনি যদি দেখেন যে এইভাবে চলে আমি আমার ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারছি, বা এইভাবে চলেছি বলে আজকে আমার ব্লাড সুগারটা বেড়ে গেছে, আপনি পরের কয়েকটা মাস সেই জিনিসটাকে অ্যাভয়েড করুন, নিয়ন্ত্রিত জীবনযাপন করুন আর একটু, তারপর সুগার টেস্ট করুন। কিন্তু আপনি যদি একদম মনিটরিং না করেন তাহলে কিন্তু আপনি জানতেই পারবেন না আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। দেখো এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। আপনি বলছিলেন যেটা যে ওষুধ খাওয়ার নিয়ম, ডায়াবেটিসের ওষুধ দেওয়া হয় রোগী বিশেষে, তো সেই ওষুধ খাওয়ার নিয়মগুলো সম্পর্কে যদি একটু আমাদের বলেন। ওষুধ খাওয়ার নিয়ম প্রথমত হচ্ছে আপনার ডাক্তারবাবু ঠিক যে সময়ে আপনাকে ওষুধটা খেতে বলেছেন, যত মাত্রায় খেতে বলেছেন সেইটা খেতে হবে। কিছু ডায়াবেটিসের ওষুধ আছে যেগুলো খাবার আগে খেতে হয়, কিছু ডায়াবেটিসের ওষুধ আছে যেগুলো খাবার পরে খেতে হয়, আবার কিছু ওষুধ আছে যেমন কিছু ইনসুলিন আছে যেটা একদম রাত্রে শোয়ার সময় নিতে হয়, যার পরে আর খাওয়ার প্রয়োজন পড়ে না। আর কিছু ওষুধ আছে যেগুলো হয়তো সপ্তাহে একবার করে ইনজেকশন নিতে হয়, সেটা আপনার ডাক্তারবাবু যেভাবে আপনাকে গাইড করবেন আপনার কিন্তু সেভাবেই মেনে চলা উচিত। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়ার টাইমিংটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কিছু কিছু ওষুধ আছে যেগুলো সুগার, যেগুলো খেলে আপনি যদি সময় মতো খাওয়া দাওয়া না করেন তাহলে সেক্ষেত্রে সুগার ফল করে যেতে পারে, যেটাকে আমরা হাইপোগ্লাইসিমিয়া বলি। সেটা কিন্তু খুব মারাত্মক শরীরের জন্য। কাজে আপনি যদি খাওয়া দাওয়া নিয়ম মতো না করেন, ওষুধপত্র ঠিক আপনার ডাক্তারবাবু যেভাবে বলে দিয়েছেন সেইভাবে না খান, তাহলে আপনার সুগার যেমন একদিকে আনকন্ট্রোল থাকতে পারে, তেমন অন্যদিকে আপনার সুগার ফল করে যাওয়া বা হাইপোগ্লাইসিমিয়া হওয়ার একটা টেন্ডেন্সিও থাকতে পারে। ডাক্তারবাবু আপনি যেটা বলছিলেন ওষুধ খাওয়ার নিয়মের পাশাপাশি যেটা আপনার বক্তব্যে উঠে আসছিল যে খাওয়া দাওয়ার নিয়ম
এবং এক্সারসাইজ, যেটা খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয়। আমরা খাওয়া দাওয়ার নিয়মগুলো নিয়ে আলোচনা করব, বা ডায়েট কি হবে ডায়াবেটিস রোগীদের সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু আমরা জানতে চাইবো যে এক্সারসাইজ বা ব্যায়াম, কি ধরনের এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারেন? বিভিন্ন বয়সের মানুষ থাকেন, অল্প বয়সী যারা রোগী তারা কিভাবে ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন, বেশি বয়স্ক যারা বেশি শারীরিক পরিশ্রম যারা করতে পারেন না, তাদের ক্ষেত্রে এক্সারসাইজের নিয়মটা কিরকম হবে? আপনি যদি এই বিষয়ে একটু আলোকপাত করেন। হ্যাঁ, ধরুন আমি যদি মনে করি যে একজন ইয়াং মানুষ, যিনি তার কোনো এক্সারসাইজ করার বাধা নেই, অন্য কোনো কমপ্লিকেশন নেই, মানে কমপ্লিকেশন বলতে আমি বলতে চাইছি তার শ্বাসের কোনো কষ্ট নেই, বা হার্টের কোনো সমস্যা নেই, বা চোখের কোনো, বিশেষ করে প্রলিফারেটিভ রেটিনোপ্যাথি বলে এক ধরনের চোখের প্রবলেম হয় ডায়াবেটিস থেকে, সেরকম কিছু নেই, ডায়াবেটিক ফুট নেই, বা ডায়াবেটিক বড় সড়ো নিউরোপ্যাথির প্রবলেম নেই, তার যেটা করা উচিত সেটা হচ্ছে দু রকমের এক্সারসাইজ এখন রেকমেন্ড করা হয়। একটা বলা হয় এরোবিক এক্সারসাইজ, এবং আরেকটা রেজিস্ট্যান্স এক্সারসাইজ। এই রেজিস্ট্যান্স এক্সারসাইজ কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় আমরা গুরুত্ব দিই না। তো বলা যায় যে আপনি যদি সপ্তাহে 5 দিনও এক্সারসাইজ করতে পারছেন 30 থেকে 40 মিনিটের মতো, তাহলে আপনার যদি 20 মিনিটের মতো বা 25 মিনিটের মতো আপনার এরোবিক এক্সারসাইজ হয়, এরোবিক এক্সারসাইজ বলতে হাঁটা হতে পারে, আপনি ট্রেডমিলে হাঁটতে পারেন, বাইরে হাঁটতে পারেন, দৌড়তে পারেন, যেটা সুইমিং, সবই এগুলো এরোবিক এক্সারসাইজ। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, আর সাইক্লিং করতে পারেন, অনেকের বাড়িতে স্টেশনারি সাইকেল থাকে, সেগুলো করতে পারেন, সেগুলো এরোবিক এক্সারসাইজের মধ্যে পড়ে। আর রেজিস্ট্যান্স এক্সারসাইজ যেটা, এটা হচ্ছে কোনো কিছুর এগেনস্টে, মানে ধরুন কোনো একটা ওয়েট তুলছেন, বা এখন অনেক এক্সারসাইজ ব্যান্ড আছে, স্ট্রেচিং ব্যান্ড আছে, সেইগুলো দিয়ে কিছু রেজিস্ট্যান্স এক্সারসাইজ করা উচিত। সেটা সপ্তাহে 5 দিন করলেন, যেদিন করলেন 10 মিনিট করলেই হবে। এই রেজিস্ট্যান্স এক্সারসাইজের উপকারিতাটা হচ্ছে যে মাসল মাসটা তৈরি হয়। এই মাসল মাস লস হওয়াটা, আপনি ধরুন খাওয়া দাওয়া কন্ট্রোল করছেন ডাক্তারবাবু পরামর্শ মতো, আপনি এরোবিক এক্সারসাইজ কিছু করছেন, আপনার ওয়েট কমছে, কিন্তু ওয়েট জানবেন কমা মানে দুটো জিনিস কমছে। একটা তো আপনার ফ্যাট কমছে, যেটা ডেফিনেটলি আপনার শরীরের জন্য ভালো, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কিছু মাসল মাসও লস হচ্ছে। এই মাসল মাস লস হলে কি হয়, মাসলে গিয়েই তো ইনসুলিনটা কাজ করে, তাহলে মাসল মাস লস হলে, যেটা আমরা ডাক্তারি ভাষায় সার্কোপিনিয়া বলি, তো সেটা হলে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি হয় এবং ডায়াবেটিস কন্ট্রোল করা মুশকিল হয়। তো মাসল মাসটাকে তৈরি করার জন্য এই রেজিস্ট্যান্স এক্সারসাইজটা এবং প্রোটিনযুক্ত খাদ্য খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আপনি যদি মাসল মাসটা তৈরি করতে পারেন, তাহলে অনেকেই আমাকে বলেন যে আমি খুব রোগা হয়ে যাচ্ছি, আমাকে সবাই বলছে এত চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে, তোমার কি কোনো অসুখ হয়েছে বা কিছু অসুবিধা হয়েছে, তুমি ডাক্তার কি দেখাচ্ছ? তিনি কিন্তু নিয়মিত ডাক্তার দেখাচ্ছেন। তো তার যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি মেনে চলছেন সব, ওনার ওয়েট কন্ট্রোল হচ্ছে, ওয়েট ফ্যাট কমছে, কিন্তু সঙ্গে ওনার মাসল লস হচ্ছে। তো সঙ্গে যদি এই রেজিস্ট্যান্স এক্সারসাইজ করা যায়, যদি অন্য কোনো নিষেধ না থাকে প্রোটিন খাবারে, উনি যদি ওনার খাবারের মধ্যে কিছু প্রোটিনিশিয়াস খাবার যুক্ত করে নেন বেশি করে, তাহলেই মাসল মাসটা লস হয় না। এই যে একটা সিকলি দেখতে হওয়াটা, সেই জিনিসটা থাকে না। এই তো বললাম ব্যায়াম, যেটা যারা ইয়াং মানুষ, যাদের কোনো হাঁটু ব্যথা নেই, যাদের কোনো হার্টের অসুখ নেই, যাদের চোখের মেজর কোনো প্রবলেম নেই, তাদের জন্য বললাম যে রেজিস্ট্যান্স এক্সারসাইজ করবেন, আপনি দৌড়তে পারেন, হাঁটতে পারেন। কিন্তু যাদের হাঁটতে পারেন না, যাদের প্রচণ্ড হাঁটু ব্যথা, তাকে তো আমি কখনো বলতে পারি না, একদিকে হাঁটুর ডাক্তারবাবু বলছেন যে আপনি হাঁটবেন না, আর সুগারের ডাক্তারবাবু বলছে আপনি হাঁটেন, তাহলে কোনটা মানবেন? তাহলে যে আপনার এমনই হাঁটবেন যেটা আপনাকে হাঁটুতে কোনোভাবেই না কষ্ট দেয়, এবং হাঁটুর যে সমস্যা আছে সেটা যেন আরও না বাড়িয়ে দেয়। যাদের হাঁটুর সমস্যা আছে তাদের সবথেকে ভালো এক্সারসাইজ হচ্ছে সাঁতার কাটা, এরোবিক এক্সারসাইজ যদি বলেন। এবার সাঁতার কাটার তো সবার সুযোগ নেই, বা সবাই জানেনও না। এবার যাদের তারা কি করবেন, তারা যেটা করতে পারেন, আপার বডি এক্সারসাইজ কিছু থাকে, সেই এক্সারসাইজ করতে পারেন। শুয়ে শুয়ে লেগ রেজিং, পা তোলা, কিছু নামানো, সেইটা করতে পারেন, এবং ওই স্ট্রেচিং এক্সারসাইজগুলোও করতে পারেন। আর যাদের ধরুন হার্টের সমস্যা আছে, তারা তো ট্রেডমিল করাটা তাদের ঠিক নয়, আস্তে আস্তে হাঁটতে পারেন,
স্ট্রোল করতে পারেন, মানে একদম ভীষণ হাঁটবেন মানে একটা মারাত্মক স্পিডে হাঁটছেন সেরকম করবেন না, আবার একদম বসে রইলেন সেটাও করবেন না। এবং যাদের রেটিনোপ্যাথি আছে, বিশেষ করে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে, তারা সবসময় খেয়াল রাখবেন যে বেশি ওজন তুলবেন না, বা যাতে খুব বেশি চাপ পড়ছে চোখের ওপর সেই রকম এক্সারসাইজ করবেন না। আর যাদের ডায়াবেটিক ফুট আছে তারা খুব সাবধানে থাকবেন, সব সময় জুতো পরে চলাফেরা করবেন, এক্সারসাইজ যখন যে হাঁটাচলা করুন যাই করুন সব সময় খেয়াল রাখবেন যে কোনোভাবেই পায়ে যেন কোনোভাবে কোনো ক্ষত না হয়। আমি এক্সারসাইজ করব, যেটা আমার পক্ষে সম্ভব সেটা করব, এবং তাতে আমরা তো করছি যাতে লাভ হয়, সেই এক্সারসাইজ করতে গিয়ে যেন ক্ষতি না হয় সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো আরেকটা বিষয় খুব জানার যে যাদের ধরুন ওষুধ চলছে এবং তারপরে হয়তো সুগারটা অনেকটা বেড়ে গেছে, আপনারা মনে করছেন ইনসুলিন প্রয়োজন তাকে দেওয়ার, এইটা কখন মানে কতটা মাত্রা বেড়ে গেলে ইনসুলিনের প্রয়োজন পড়ে, এবং যাদের ইনসুলিন শুরু হচ্ছে সেই ইনসুলিন ব্যবহারের নিয়মটা ঠিক কি সেটা সম্পর্কে যদি একটু বলেন। ইনসুলিন নিয়ে তো একটা ভীষণ ভয় আছে যে একবার ইনসুলিন শুরু হলো মানে সারা জীবন চলবে, আর কোনোদিন বন্ধ হবে না। তো ইনসুলিনের সেটাও এক এক কিছু ক্ষেত্রে সেটা সত্যি, কিন্তু এরকম নয় যে ইনসুলিন শুরু হলো মানে ইনসুলিন চলতেই থাকবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু এমার্জেন্সি সিচুয়েশন হয় যেখানে সুগারটাকে নাবাতে হবে। ধরুন কোনো ডায়াবেটিক মানুষ আছেন, তার কোনো সার্জারি করতে হবে, তার সুগারটা কমছে না, তাকে ইনসুলিন দিয়ে সুগারটা কমিয়ে তার অপারেশন করা হলো। তারপর যখন অপারেশন হয়ে গেল তখন উনি আবার মুখে খাবার ওষুধে রিভার্ট ব্যাক মানে ফিরে যেতে পারেন, কারণ তখন উনি হাঁটা চলা শুরু করবেন। আবার প্রেগনেন্সি, গর্ভাবস্থায় কিন্তু একটি ওষুধ মেটফরমিন যেটা আমরা বলি সেটা ছাড়া আর কোনো মুখে খাওয়ার ওষুধ দেওয়াটা কাম্য নয়। সেখানে কিন্তু ইনসুলিন দিতেই হবে, এবং সেখানে ইনসুলিন দেওয়া মানে তার বাকি জীবনটা সেই মেয়েটির বা মাটির সারা জীবন ইনসুলিন নিয়ে যেতে হবে তা কিন্তু নয়। তার ওই গর্ভাবস্থায় ইনসুলিন নিলেন, এবং তারপরে যখন উনি ডেলিভারি হয়ে গেল কিছুদিন, যখন যতদিন ব্রেস্ট ফিডিং করছেন ততদিন হয়তো ইনসুলিন নিতে হলো। তারপর কিন্তু অনেক সময় দেখা যায় যার আগে ডায়াবেটিস ছিল না, যেটা জেস্টেশনাল ডায়াবেটিস, তার তো ডায়াবেটিসই চলে যায় আবার, যদিও সেটা ফিরে আসে। আর যাদের এক্সিস্টিং ডায়াবেটিস ছিল, প্রেগনেন্ট হয়েছেন, প্রেগনেন্সির সময় ইনসুলিন নিয়েছেন, ব্রেস্ট ফিডিংয়ের সময় কিছুটা ইনসুলিন নিয়েছেন, তারপর তিনি কিন্তু আবার মুখে খাওয়ার ওষুধে চলে যেতে পারেন। এবার ইনসুলিন নেওয়ার যাদের ধরুন বহুদিনের ডায়াবেটিস, প্রচুর ওষুধ খাচ্ছেন, এবার তার ওষুধে কাজ হচ্ছে না, তখন আননেসেসারিলি ইনসুলিনের ভয়ে বা ইনসুলিন নিলে সারা জীবন নিয়ে যেতে হবে, বা ইনসুলিন কিছু মিথ আছে যে ইনসুলিন নিলে কিডনি খারাপ হয়ে যেতে পারে, ইনসুলিন নিলে চোখের সমস্যা আরও বেড়ে যেতে পারে। তো এগুলো ধারণাগুলো ঠিক নয়, এগুলো ভ্রান্ত ধারণা। তো আপনার যখন ইনসুলিন লাগবে তখন কিন্তু আপনাকে ডাক্তারবাবু যদি পরামর্শ দেন ইনসুলিন নেওয়ার, আপনাকে ইনসুলিন নিতেই হবে, এবং সেখানে ধরে নিন আপনাকে সারা জীবন নিতে হবে যেখানে ওষুধ কাজ করছে না। এবার ইনসুলিন নেওয়ার কিছু টেকনিক আছে, সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আপনাকে যখন ডাক্তারবাবু ইনসুলিন প্রেসক্রাইব করছেন, আপনি কিন্তু নিশ্চিত হতে হবে যে আপনি ইনসুলিন নেওয়ার টেকনিকটা ঠিক করে জেনেছেন। কারণ আমি এরকম অনেক রোগী দেখেছি যারা ইনসুলিন অনেক দিন নিচ্ছেন কিন্তু তারা জানেন না ইনসুলিন ঠিক করে কিভাবে নিতে হয়, এবং এই ঠিক করে ইনসুলিন না নেওয়ার জন্য অনেক মানুষের সুগার কন্ট্রোল হয় না। দেখা যায় তাদের যেই কিছু চেঞ্জ করতে হয় না, শুধু ইনসুলিন নেওয়াটা যদি ঠিক করে নেন, ইনসুলিনের সঙ্গে খাবার একটা গ্যাপ বজায় রাখতে হয় কিছু কিছু ইনসুলিনের ক্ষেত্রে, কিছু কিছু ইনসুলিনের ক্ষেত্রে বজায় রাখতে হয় না, যেটার যেরকম যা প্রযোজ্য সেইটা আপনাকে মেনে চলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে মুখে খাওয়ার ইনসুলিন কিন্তু এখনো পর্যন্ত কোথাও অ্যাভেলেবল নয়। ইনহেলড ইনসুলিন আমাদের দেশে এখনো পর্যন্ত আসেনি, বাইরের দেশে এসেছে। সপ্তাহে একবার করে দেওয়ার ইনসুলিন বাইরের দেশে এসেছে, কিন্তু সেটা সবার জন্য প্রযোজ্য নয়। তবে আমরা আশা করছি আগামী বছর হয়তো আমাদের
এই এক সপ্তাহে একবার দেওয়ার যে ইনসুলিন সেটা এসে যাবে। এখন অনেকে বলতে শুনবেন যে এখন এসে গেছে সপ্তাহে একবার করে দেওয়া ইনসুলিন, সেটা কিন্তু ইনসুলিন নয়, সেটা একটি ডায়াবেটিসের ওষুধ, GLP-1 অ্যানালগ বলা হয় তাকে। সেইটা সপ্তাহে একবার করে ইনসুলিনটা আমাদের দেশে এখন অ্যাভেলেবেল। সব থেকে যেটা আগ্রহের বিষয় সেটা হচ্ছে ডায়েট, ডায়াবেটিক রোগীদের যে ডায়েটটা সেটা সম্পর্কে যদি আপনি একটু বলেন। একটা প্রাইমারি ডায়েট, এটা অবশ্যই রোগী বিশেষে সেটা একটা পরিবর্তন হবে, কিন্তু সাধারণভাবে কি ধরনের ডায়েট বা খাদ্য তালিকা মেনে চলা উচিত? দেখুন, এখন তো আমরা ডায়াবেটিক ডায়েট কথাটা উঠে গেছে। আমরা সবসময় বলি যে একটা সুষম আহার, যেখানে যে খাবার থেকে আপনি 50% মতো কার্বোহাইড্রেট পাচ্ছেন। কারণ আমাদের যে ভারতবর্ষ, আমাদের যেরকম খাদ্যাভ্যাস, তাতে 50% খাদ্য থেকে 50%-এর মতো কার্বোহাইড্রেট আসা উচিত, বা আসেই। তার বেশিও অনেক সময় আসে, কিন্তু সেটা বেশি আসাটা বাঞ্ছনীয় নয়। 30%-এর মতো আসা উচিত প্রোটিন থেকে, এবং বাকিটা ফ্যাট থেকে আসা উচিত। এবারে এটা তো হলো খুব টেকনিক্যাল কথা, যে কার্বোহাইড্রেট আসা উচিত, প্রোটিন আসা উচিত, ফ্যাট এতটা আসা উচিত। তো সাধারণভাবে যদি বোঝাতে চাই, তাহলে আপনি যে ধরনের ব্রেকফাস্ট করেন, ধরুন সেই ব্রেকফাস্ট করলেন, প্রথম হচ্ছে খাওয়াটা ঠিক মতো সুষম বন্টন, মানে আপনার সময় মতো খেতে হবে। আপনি ব্রেকফাস্টটা গিয়ে বেলা 12টার সময় করলেন, পুজো টুজো সেরে, সেটা বাঞ্ছনীয় নয়। আপনার ব্রেকফাস্ট টাইমিং হওয়া উচিত 9টা, 9:30, বড় জোর 10টার মধ্যে। আর লাঞ্চ টাইম হওয়া উচিত 2টো, বড় জোর 2:30টে, বাড়িতে যারা থাকেন তাদের জন্য বলছি। আর সবসময় একটা মিড মর্নিং স্ন্যাক কিছু নেওয়া উচিত। সেটা আমরা সাধারণত বলি যে কিছু একটা ফল খাওয়া উচিত, কারণ ফলে তো প্রচুর ফাইবার থাকে, আর অনেক ফল আছে যাতে মূলত ফ্রুক্টোজ থাকে, যেটা গ্লুকোজে কনভার্টেড হয় না, তো সেটা রাখা উচিত। এবার একটা ব্রেকফাস্ট কীরকম, আইডিয়াল ব্রেকফাস্ট কীরকম হওয়া উচিত, আমি যদি বলি একটা সাধারণ মধ্যবিত্ত বাঙালির ব্রেকফাস্ট, তাহলে কয়েকটা জিনিস আপনি খুব কনসিয়াসলি চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। সেগুলো হচ্ছে একটা কর্নফ্লেক্স, একটা হচ্ছে ময়দা বা হোয়াইট ব্রেড যেটা, সেটা। আর আরেকটা জিনিস যেটা আমি প্রচুর মানুষকে দেখি, সেটা হচ্ছে মুড়ি। এই কটা জিনিস আমি বারণ করি এই কারণে যে এই খাবারগুলোতে গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা জিনিস হয়, যেটার মানে হচ্ছে যে আপনি যখন খাবারটা খাচ্ছেন কত দ্রুত ব্লাড সুগারটা উঠছে। যত দ্রুত উঠছে এবং যত বেশি উঠছে, তখন বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স সেই খাবারে তত বেশি। তো এই খাবারগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি। প্রকারান্তরে যে খাবারগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম, সেগুলো হচ্ছে ওটস জাতীয় খাবার, ডালিয়া, এটা আমরা খেয়েই থাকি, মধ্যবিত্ত বাঙালি খানি। ওটস কিভাবে খাওয়া যায়? একটা তো খাওয়া যায় দুধ দিয়ে, কিন্তু অনেকের, বিশেষ করে এই ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই যে পার্টটা, এখানে ল্যাকটোজ ইনটলারেন্স প্রচুর মানুষের আছেন, প্রচুর মানুষ দুধ সহ্য করতে পারেন না। সেক্ষেত্রে দই খেতে পারেন। ল্যাকটোজ ইনটলারেন্স যাদের থাকে তারা সাধারণভাবে দইটা সহ্য করতে পারেন, অথবা এমনি জলে সিদ্ধ করে সবজি দিয়ে অনেকে সেটাও খান। অথবা যেটা খেতে পারেন সেটা হচ্ছে রুটি। এবার রুটিটা কিসের হবে? সাধারণভাবে আমরা গমের রুটি খাই, কিন্তু গম আর চালের কিন্তু খুব তফাৎ, বড় তফাৎ নেই যদি আপনি গ্লাইসেমিক ইন্ডেক্স ভাবেন। তো সব থেকে ভালো হয় যদি কিছুটা গম, কিছুটা বাজরা, কিছুটা রাগি, জওয়ার, এইগুলো যদি দেওয়া মিশিয়ে রুটি করা হয়। কারণ শুধু এই বাজরা, রাগি এইগুলো দিয়ে রুটি করা কিন্তু সম্ভব হয় না। আপনি যদি কিছুটা তাতে গম না দেন, তাহলে রুটিটা বেলা যায় না। তো সেইটা যদি করা যায়, সেটা ব্রেকফাস্টের মধ্যে রাখলেন, একটা সবজি রাখলেন, আপনি একটু ডিম খেতে পারেন। ডিম খাওয়া নিয়ে তো অনেক মত পার্থক্য আছে, তবে আপনার যাই থাকুক, আপনি সপ্তাহে 3টে 4টে
গোটা ডিম খেতে পারেন। মানে শুধু ডিমের সাদাটা খাওয়া তো বেশ মানসিক দিক দিয়ে এবং জীবের দিক দিয়ে দুটোর দিক দিয়ে বেশ কষ্টকর জিনিস। ব্রেকফাস্ট খেলেন, তারপর একটা মিড মর্নিং স্ন্যাক অবশ্য করে খেতে হবে, ওটা ভুললে চলবে না, সেটা একটা ফল খেতে পারেন। তারপরে আপনার নির্ধারিত যে টাইম আছে লাঞ্চের, সেই লাঞ্চ খেলে লাঞ্চে আপনি যদি ভাত খেতে চান ভাত খেতে পারেন। এবার ভাত নিয়ে অনেক ব্যাপার আছে, হোয়াইট রাইস খাবেন না ব্রাউন রাইস খাবেন না ব্ল্যাক রাইস খাবেন। তো সাধারণ মধ্যবিত্ত মানুষ তো ভাত মানে হোয়াইট রাইসই ভাবেন, তো হোয়াইট রাইসই খান, কিন্তু পরিমাণটা কম রাখুন। আপনার প্লেটে যখন খাবারটা আসবে, আমি সবসময় বলি যে অল্প করে ভাত নিলেন, ভাত নিয়ে আপনার ভাত দিয়ে তরকারিটা খেতে গিয়ে দেখলেন ভাতটা শেষ হয়ে গেল, তারপরে কিন্তু আপনি সেকেন্ড সার্ভিংটা নেবেন না। তখন আপনার যা বাটিতে পড়ে রয়েছে, তরকারি যদি পড়ে থাকে, ডাল পড়ে আছে, মাছ পড়ে আছে, দই আছে, যেটাই আছে সেটাই শুধু শুধু খেয়ে নিন, সেটা দিয়ে পেট ভরানোর চেষ্টা করুন। এবার কারুর যদি প্রচন্ড খিদে পেয়েছে, মানে একদম পাচ্ছেন না, যা খাওয়ার বলে দিয়েছেন আপনার ডাক্তারবাবু, তাতে আপনি ফোর্সড হচ্ছেন বেশি খেয়ে নিতে, তাহলে আপনি হয় সবজি ডাল মাছ এগুলো দিয়ে কাভার করুন সেই খিদেটাকে, ভাত দিয়ে করবেন না। এবার আমি যদি সবসময় ডাল সবজি, আর কত মানুষ খেতে পারে সবজি, তো আমরা বলে দিলাম হয়তো ডাক্তার হিসেবে যে বেশি করে সবজি খান, কিন্তু সবজি ঘরেও তো একটা লিমিট থাকে, আর সবার পক্ষে তো আর 3-4টে করে রোজ মাছ খাওয়াটা সম্ভব নয়, সেটা তো একটা আর্থিক ব্যাপারটাও ভাবতে হয়। তো আমি যেটা বলি সেটা হচ্ছে, খুব যদি খিদে পায় তাহলে খেতে বসার 1 ঘন্টা আগে 1 চামচ বড় চামচের ইসবগুলের ভুসি 1 গ্লাস জলে গুলে খেয়ে নিন, ওইটা গিয়ে পেটে ফুলে যাবে। তো অটোমেটিক্যালি আপনি যখন আপনার প্রিন্সিপাল মিল করতে বসবেন, তখন দেখবেন আপনার অল্প খেলেই হয়ে যাবে। এই অল্পটা মূলত কিন্তু কার্বোহাইড্রেটের ওপর, এই অল্পটা যেন কোনোভাবেই ফ্যাট বা প্রোটিনের দিক, বিশেষ করে প্রোটিন, এই প্রোটিনের ঘাটতি যেন না হয়, শাকসবজির ঘাটতি যেন না হয়, তাতে অনেক ভিটামিন মিনারেলস মাইক্রোনিউট্রিয়েন্টস এসবের ঘাটতি হলে তখন ঠিক হয় না সেটা। এবারে আপনি লাঞ্চের পরে আপনি যদি চা খাওয়ার অভ্যেস থাকে, তাহলে ঘন্টা 3 পরে 1 কাপ চা খেলেন, সঙ্গে একটা বিস্কিট খেতে পারেন। কিন্তু এই বিস্কিটের ব্যাপারে একটা জিনিস হচ্ছে, অনেকে তো অনেকবার চা খান, এবার প্রত্যেকবার যদি চায়ের সঙ্গে 2টি করে বিস্কিট খান, তাহলে দেখা গেল তিনি দিনে 5 কাপ চা খাচ্ছেন আর 10টি 15টি বিস্কিট খাচ্ছেন। বিস্কিট কিন্তু বেসিক্যালি ময়দা দিয়ে তৈরি, এবং বেশিরভাগ বিস্কিটই কিন্তু ভাজা, কাজেই অতিরিক্ত মাত্রায় বিস্কিট খাওয়াটাও কিন্তু, যেটা হয়তো কনসাসলি খান না, মানে সাবকনসিয়াসলি খেয়ে নিচ্ছেন, যে প্রত্যেকটা চায়ের সঙ্গে আমি 2টো করে বিস্কিট, দিনের শেষে হয়তো 10টা 12টা বিস্কিট হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু সুগার নিয়ন্ত্রণের একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। এবার বিকেলবেলা দিকে কি খেতে পারেন, আপনি বিকেলবেলা ইচ্ছে করলে ফল খেতে পারেন, বিকেলবেলা ইচ্ছে করলে আপনি স্প্রাউটস খেতে পারেন, যেগুলোয় ভালো ফাইবার আছে, আপনার ভিটামিন মিনারেলস এগুলো আছে। অঙ্কুরিত ছোলা বা মুগ, যেটা তড়কার ডাল, সেইটা খেতে পারেন। অথবা আপনি চিড়ে চিড়ে একদম শুকনো খোলায় ভাজা চিড়ে যেগুলো, সেগুলো খেতে পারেন, এইগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম। অথবা আপনি ঘরে তৈরি ছানা, যেটা একদম ফ্যাট ফ্রি দুধের, সেই রকম ছানাও খেতে পারেন। এইটা খেলেন। বিকেলবেলার খাওয়া কখনো খুব বেশি করবেন না, যাতে রাত্রেবেলা একদম খেতে পারেন না। বিকেলবেলার খাওয়াটা যথাসম্ভব কম রাখুন, এবং সেটা চেষ্টা করুন 6টার মধ্যে কমপ্লিট করে নিতে, যাতে আপনি ডিনারটা আগে করতে পারেন। তাড়াতাড়ি ডিনার করার অনেক উপকারিতা আছে। তাড়াতাড়ি বলতে 9টা হলে 9টা, 9:30 হলে 9:30, কিন্তু 11টা 11:30 12টায় ডিনার করাটা ঠিক নয়। এবার যারা ধরুন কাজ করতে যাচ্ছেন বাইরে, তাদের যেটা হয়, তারা বাড়িতে ধরুন ফিরছেন 8:30টার সময়, এসে প্রচণ্ড একটা খিদে নিয়ে ফিরছেন, খেয়ে এসে একটা স্ন্যাক্স করছেন, একটা নুডলস খেলেন, যা আমি দেখেছি, মানে আমাকে যা বলেন খাদ্যাভ্যাস মানুষরা, একটা নুডলস খেলেন বা একটা হেভি কিছু স্ন্যাক নিয়ে নিলেন, তারপর তিনি ডিনার করছেন রাত 12টায় গিয়ে 11:30টায় গিয়ে, খেতেই পাচ্ছেন না। তো আমি তাদের বলি যে আপনি এসে অফিস থেকে ফিরলেন, কাজ থেকে ফিরলেন, আপনি ফ্রেশ হলেন, ফ্রেশ হয়ে ডিনারটা সেরে নিন, ডিনারটা সেরে নিন 9টার মধ্যে,
তাহলে আপনার ওই যে প্রচণ্ড একটা খিদে নিয়ে এসেছিলেন সেইটা চলে গেল। আর আপনি যদি মনে করেন যে আপনার দেরি আছে শুতে, তাহলে আপনি শোয়ার সময় 1 কাপ দুধ খেয়ে শুলেন, বা যদি দুধ না সহ্য হয় তাহলে একটা ফলও খেয়ে শুতে পারেন, কিছু একটা খেয়ে আপনি শুয়ে পড়লেন। এইরকম মোটামুটি খাদ্যাভ্যাস মেনটেন করা উচিত। এবং খাদ্যাভ্যাসে যেটা দেখা উচিত সেটা হচ্ছে তার বডি ওয়েট কত। আপনি যদি ওয়েট কমাতে চান তাহলে আপনার যা বেজাল ক্যালোরি দরকার একটা ওয়েট মেনটেনেন্সের জন্য, তার থেকে একটু নেগেটিভ ব্যালেন্সে খেতে হবে। সেটা আপনি কি ধরনের কাজ করছেন তার উপরও ডিপেন্ড করে, এবং সেই কাজের মাত্রা, আপনার আইডিয়াল বডি ওয়েট কী হওয়া উচিত, আপনার বর্তমান বডি ওয়েট কী আছে, সেই নিয়ে একটা ক্যালকুলেশন করে ডায়েটিশিয়ানরা আপনাকে একটা ক্যালোরি নির্ধারণ করে দেন এবং তার মধ্যে অনেক অপশনস দিয়ে দেন, সেইভাবে খাবেন। আমি ডাক্তার হিসেবে বলতে পারি যে আপনাকে সময় মতো খেতে হবে। এবং ওষুধ যখন আপনি খাচ্ছেন, জানবেন ওষুধটা তো আমরা বাইরে থেকে দিচ্ছি। ভগবানের সৃষ্টি প্যানক্রিয়াস যেটা, সে জানে যে কখন আমার কাছে রক্তে গ্লুকোজ আছে, কখন আমি ইনসুলিনটা বার করব, আর কখন রক্তে গ্লুকোজ নেই আমি ইনসুলিন বার করব না। কিন্তু আমাদের মানুষের তৈরি যে ওষুধগুলো, সেগুলো তো এত কিছু জানে না। সে জানে যে রক্তে যখন প্রবেশ করব তখন আমাকে কাজ করতে হবে। আপনি যখন ওষুধ খেয়েছেন তখন আপনি জানবেন সে কিন্তু কাজ করছে। কাজেই সেইটার জন্য আপনাকে খাবারটা টাইম মতো খেতে হবে, যাতে দুটো জিনিসই সামাল দেওয়া যায়। একটা, সুগারটা যাতে বেশি বেড়ে না যায় এবং বেশি কমে না যায়। বেশি বেড়ে যায়, বিঞ্জ ইটিং করলে যে প্রচণ্ড খিদে নিয়ে এসছেন, একসঙ্গে প্রচুর খেয়ে নিলেন, তাতে একটা সুগার বেড়ে যায়। এবার তারপর অনেকক্ষণ খেলেন না, তাতে সুগার ফল করার একটা চান্স থাকে। আবার আপনি কম খেলেন, আবার অনেকক্ষণ খেলেন না, সেখানেও একটা সুগার ফল করার চান্স থাকে। সব সময় মনে রাখবেন, সুগার ফল করার চান্স তখনই থাকে যখন আপনি বাইরে থেকে বিশেষ ধরনের কিছু ওষুধ খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন। এমনিতে যদি লাইফস্টাইল মডিফিকেশনে আছেন, তার কিন্তু মেজর হাইপোগ্লাইসিমিয়া হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। অতএব দর্শক বন্ধু, আপনারা কিন্তু বিভিন্ন চিকিৎসকের পরামর্শ হয়তো এর আগেও পেয়েছেন, কিন্তু আজকে ডক্টর অভিজিৎ চন্দ্রের পরামর্শ আপনারা পেলেন। আশা করি গোটা আলোচনাটায় যথেষ্ট উপকৃত হয়েছেন, কারণ ডাক্তারবাবু যেভাবে প্রত্যেকটা বিষয় ধরে ধরে বোঝালেন এবং সর্বোপরি যে খাদ্য তালিকা বা এক্সারসাইজ বা ব্যায়াম সে সম্পর্কে ডাক্তারবাবু যেভাবে তার মূল্যবান মতামত জানালেন, তাতে আশা করি আপনারা দারুণভাবে উপকৃত হবেন এবং আপনারা অচিরেই ডায়াবেটিসের সঙ্গে যে লড়াই বা সহাবস্থানের কথা চিকিৎসক বলছেন, ডাক্তারবাবু বলছেন, সেই সহাবস্থানে আপনারা জয়ী হবেন, সুস্থ জীবন লাভ করবেন, সেটাই আমরা চাই। যদি আপনাদের আর এ বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার বক্তব্যটি, আপনার প্রশ্নটি জানান। আমরা সেটা নিয়েও পরবর্তীকালে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি এই পর্ব। আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ দর্শক বন্ধু।